আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতাগণ এবং বাংলাদেশের আপামর জনসাধারণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী, ছোট ভাই বোন, বড় ভাই বড় বোন, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। এতক্ষণ আপনার হেডলাইন, থাম্বনেল বা ব্যানার দেখেই বুঝেছেন যে আমি লিখেছি যে 5 জন উপদেষ্টা শেখ হাসিনার কাছে সেফ এক্সিট চেয়েছেন। ইনুস কাকার কোনো কিছুই তো থাকবে না। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ টেলিকম থেকে শুরু করে যত গ্রামীণ আছে, কিছু কি থাকবে? যে 3 দেশ ছাড়া উপদেষ্টাদের আর কোথাও নিরাপদ আশ্রয় নেই। এখন কাদের নিরাপ কাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই? আমি আপনাদের 16 জনের নাম বলছি। প্লিজ, যেহেতু নামগুলো সবগুলো আমার মুখস্থ নাই এবং কোন দেশের নাগরিক এটা বিশাল ব্যাপার, তাই আমি আমার মোবাইল থেকে দেখে আপনাদেরকে এক এক করে নাম বলছি। তো সেখানে প্রথম হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস কবি। উনি, যতটুকু জানতে পেরেছি, উনি আমেরিকার নাগরিক। তবে অনেকে বলেন যে উনি আমেরিকার নাগরিকের সাথে জাপান, ইতালি এবং ফ্রান্সেরও নাগরিক। তবে ফ্রান্সের বিষয়টা আমি কিছুটা জানি, যে ফ্রান্সের উনি নাগরিক নয়, আসলে ওনার ফ্রান্সের পার্মানেন্ট রেসিডেন্স কার্ড আছে। তার মানে অ্যাজ ইফ নাগরিকের মতোই রেসিডেন্স কার্ড আছে। তবে সেটা কোন দেশের পাসপোর্টের উপরে সেটা জানি না, তবে আছে, এতটুকু জানি। এরপর হচ্ছে আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, ব্রিটিশ নাগরিক। 3 নম্বর হচ্ছে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফুস সিদ্দিকী, সুইস নাগরিক। 4 নম্বর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, মার্কিন নাগরিক। 5 নম্বর আনিসুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, প্রতিমন্ত্রী মর্যাদার, অর্থ মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান নাগরিক, অস্ট্রেলীয়। 6 নম্বর সুফিউর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, প্রতিমন্ত্রী মর্যাদার, পররাষ্ট্র মন্ত্রণালয়, সুইস নাগরিক। 7 নম্বর শেখ মইনুল উদ্দিন সেতু মন্ত্রণালয়ে আছেন, মার্কিন নাগরিক। 8 নম্বর ফয়েজ আহমেদ তাইয়েব, উনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আছেন, ডাচ নাগরিক। আশিক চৌধুরী, প্রতিমন্ত্রী বিনিয়োগ উন্নয়ন, যাকে আবার আমরা এই ফিডার বেবি বলি, উনিও ব্রিটিশ নাগরিক। আলী রিয়াজ, সবাই চিনেন, বেটা বাটপার, মার্কিন নাগরিক। তারপর আছে বদিউল আলম মজুমদার, সংস্কার কমিশন, মার্কিন নাগরিক। কামাল আহমেদ, গণমাধ্যম ও সংস্কার কমিশন, উনি ব্রিটিশ নাগরিক। মোস্তফা হোসেন খান, দুর্নীতি দমন কমিশন, ব্রিটিশ নাগরিক। মনির হায়দার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, মার্কিন নাগরিক। এবং 15 নম্বর হচ্ছেন যে মুশফিক ফজল আনসারি, সিনিয়র সচিব মর্যাদার, বাংলাদেশের মেক্সিকোর রাষ্ট্রদূত, উনি হচ্ছেন যে মার্কিন নাগরিক। এবং সাজিব এম খায়রুল ইসলাম, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত যুগ্ম সচিব মর্যাদার, মার্কিন নাগরিক। এনারা, এই 16 জনের নাম আমি আপনাদেরকে বললাম। এর বাইরে আর যারা আছে তাদের সবার সম্ভবত বাংলাদেশি পাসপোর্ট আছে। আসিফ নজরুল স্যার, অমুক তমুক, আরো অনেক আছে। আর এনসিপি তো সবগুলারই বাংলাদেশি পাসপোর্টধারী। তাহলে এখন কত হচ্ছে, যেই 16 জনের নাম বললাম, ওনারা সেফ এক্সিট কার কাছ থেকে চাইবেন এবং কেন চাইবেন? সর্বপ্রথম কথা, আমার প্রশ্নটা প্লিজ একটু শুনেন, যে কার কাছে চাইবেন। এখন আজকের জনকণ্ঠে একটা নিউজ, যে 5 জন উপদেষ্টা শেখ হাসিনার কাছে সেফ এক্সিট চেয়েছেন। জনকণ্ঠ নিউজ করেছেন। তো নিউজের সবাই কাট কপিটা দিয়েছেন, বাকি অংশ দেখেন। সেখানে একটা পরিষ্কার লেখা আছে যে এই যে আমার মতন যারা আওয়ামী লীগ সমর্থক বা এরা এরা বলা বলি করতেছে 5 জন শেখ হাসিনার কাছে, মনে হয় যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এনাদেরকে বলেছেন, এই বুদ্ধিজীবীদেরকে, যে অমুক 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 আমার কাছে সেফ এক্সিট চাচ্ছে। এখন ভাই, অনেকের আজকের আমার এই ভিডিওর এই কথাগুলো অনেকের হয়তো বিরক্ত লাগতে পারে, যে আমি কেন কথাগুলা, অনেক কথা হয়তো আওয়ামী লীগ বিরোধী হয়ে যাচ্ছে কিনা, এই জন্য বিরক্তি লাগতে পারে। কিন্তু বিরক্তি নেই, এটা যেটা বাস্তব সেটা একটু শুনেন। কারণ এটা শুনলে বা এটা বুঝলে আমাদের জন্য ভালো। অন্তত আর যা হোক, আওয়ামী লীগ যারা সমর্থন করে, যারা মনে করেন যে শেখ হাসিনাই আমাদের নেত্রী, ওনার পর আর কেউ নেই, তারাই শুনেন, ভালো হবে। বা শেখ হাসিনা কি কাউকে বলেছেন ফোন করে? ওই যে ইয়েতে আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, অনেক গ্রুপেই তো আমাদের নেত্রী ফোন দেন। উনি কি বলেছেন যে 5 উপদেষ্টা আমার কাছে সেফ এক্সিট চাইছেন? না, কেউ চাননি। বরঞ্চ কিছু কিছু ছেলে পেলেদেরকে, ওই আয়না যাদের সাথে আমাদের নেত্রীর কথা হয়,
তারা ক্ষমা চাচ্ছেন যে আমরা ভুল করেছি এসে, এটা ঠিক আছে, বাস্তব। আর তারা বাংলাদেশে থাকতে হবে তো, সুতরাং 6 মাস পরেও যদি আওয়ামী লীগ মাজা তুলে দাঁড়ায় যায় তখন তো সবার খবর আছে, এটা তারা জানে, সুতরাং ক্ষমা প্রার্থনা করছে, ভুল বুঝছে, ক্ষমা প্রার্থনা, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু এই যে উপদেষ্টাদের সেফ এক্সিট, সেফ এক্সিট সবাই লিখতেছেন, বলতেছেন আরে সেফ এক্সিট, সেফ এক্সিট হইতে হবে। সেফ এক্সিট কি আপনারা জিগাইবে? এই যে 16 জনের কথা বললাম, সব ব্রিটিশ, আমেরিকান, মেক্সিকান পাসপোর্টধারী, তারা আপনারা জিগাইতেও হবে না, কারণ তাদের ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কোনো গভর্নমেন্টের নেই। যেই গভর্নমেন্ট, জাহান্নাম গভর্নমেন্ট। আপনি বলতে পারেন যে কিভাবে ভাই? এক্সাম্পল, আমি একদম এক্সাম্পল দিলাম, যে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ক্ষমতা ছাড়েননি, ধরেন কালকে ভোরে উনি 10টার দিকে ফ্লাইটে আসতেছেন, কোথায়? ঢাকা শহরে। আর্মি, বিডিআর, পুলিশ সব এক হয়ে গেলেন যে ওকে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকেই কোথায় আনবো? ঢাকাতে, আবার ক্ষমতায় বসাবো। ওনারা এই 16 জনের একজনের একটা পশমও ছিঁড়তে পারবেন, কারণ এই 16 জন যে যেই দেশের নাগরিক, সে সেম সে দেশের এম্বাসিতে উঠে যাবে। এম্বাসির দায়িত্ব তখন তার দেশের নাগরিককে বাঁচানো। এক্সাম্পল দিয়ে একটু বুঝাই দিই, তাহলে মনে আরো ভালো বুঝবেন। এক্সাম্পল, আমি আমি ফ্রেঞ্চ সিটিজেন। আমাকে যদি বাংলাদেশে ধরা হয় বা ধরার হয়, আমি তখন ফ্রেঞ্চ এম্বাসির কাছে বলবো যে আমি তোমার দেশের নাগরিক, সুতরাং আমাকে এরা বাধাগ্রস্ত করছে, এই কি করবা? আমার ফ্রেঞ্চ দেশের এম্বাসি যে তখন বলবে যে না, ওকে ছেড়ে দাও, তোমাদের যদি কোনো কনভিকশন থাকে ওটা বলো, আমরা আমার দেশের আইনে বিচার করবো, এটা রুল। এখন আপনাদের মনে দেওয়া ধরো ভাই, এটা কি বললেন? এটা কি মস্কারির কথা বললেন? এই রুলটা কি, এইবার আপনারা বুঝাই। এখন দেখেন, আপনাদের মনে আছে যে 2016 সালে ফ্রান্সে একটা ব্যাপক মেসাকার হয়েছিল, এক মুসলিম সন্ত্রাসী, উনি ফ্রান্সে একটা নাইট ক্লাবে গুলি চালাইয়া 160 জনকে হত্যা করেছিল। আব্দুস সালাম আবেদ, আব্দুস সালাম আল আবেদ। সে অরিজিনালি ফ্রেঞ্চ সিটিজেন, সে দ্বিতীয় সিটিজেনশিপ ছিল তার বেলজিয়ামের, এবং তিনি অরিজিনাল মরক্কো বা আলজেরিয়ান, মানে তার পূর্বপুরুষ সেই দেশের তো ছিল। সেই হত্যাকাণ্ড ঘটিয়ে চলে গেছে, তারে 1 মাস পরে সিরিয়াতে আটকাইলো। আটকাইছে কারা? আমেরিকান সোলজাররা আটকাইলো। সুতরাং আটকানোর পর তার কাছে বেলজিয়ামের পাসপোর্ট পায়, বেলজিয়াম পাঠাই দিছে। তখন ফ্রেঞ্চ গভর্নমেন্ট বলছেন না, এই কাম তো আপনারা করতে পারবেন না, এই লোক আমার কাছে ফেরত দেন, এখন আমার দেশের আইনে বিচার হবে। তখন বেলজিয়াম বললো যে না, আমার এখান দিয়ে তো অবৈধভাবে সে কিছু করে গেছে, সুতরাং না। তখন ফ্রেঞ্চ গভর্নমেন্ট না, ফার্স্ট ন্যাশনালিটি ফ্রান্স, তাকে এখানে পাঠান, এইখানেই আমরা বিচার করবো, এবং ফ্রান্সে বিচার হচ্ছে, জেলে আছে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা, যে ইউরোপ, আমেরিকা। এটাও বাদ দেন, বুঝলেন না। দ্বিতীয় আরেকটা প্রমাণ দিই আপনাদের। 2022 বা 23 সালে এক আমেরিকান নাগরিককে বাংলাদেশে আটক করা হয়েছিল, যিনি কিনা আপনার যে জো বাইডেনের সহকারী, বন্ধু, বিশাল হেরাম জাহাজের কচ্ছপ বলে বাংলাদেশে আপনার গেছিল বিএনপির সাথে হইয়া, আপনার সাংবাদিক সম্মেলন অনেক কিছু করছিল। এরপরে কি হলো, ওনারা ধইরা, আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, ধইরা কোথায় নিয়ে গেল? জেলে নিয়ে গেল। 3 দিনের দিন ওনাকে হুইল চেয়ারে বসাইয়া বিমানে করে ডিপুট করতে পারছেন। চলে আসছে কোথায়? আমেরিকায়। এখন আমেরিকায় কেউ কি খোঁজ নিয়ে দেখছেন ওখানে বিচার হয়েছে না না হয়েছে? হম, এটা কেউ খোঁজ জানেন না। তাইলে এবার বুঝেন, তাহলে এই 16 জনকে আপনি যখনই ধরতে যাবেন তখনই এম্বাসি গুলা মাথা কামাবে। আর আমরা যেহেতু বলি যে ডিপ স্টেট, ডিপ স্টেট বলি না, যে আমেরিকার, আমেরিকা এই 16 জনটা আগে বাঁচাবে রে ভাই। ওই বাকি যে লাউয়া ফাউয়া সার্জিস মার্জিস কার্জিস আছে, ওদের বাঁচাবে না, কিন্তু এই 16টারে তো বাঁচায় ফেলাবে, কারণ এদের কারণেই তো না। সুতরাং এরা কারো কাছে সেফ এক্সিট চায় নাই বা চাইবো না। তবে এরা সেফ এক্সিট, এরা অন্য কিছু চাইছে, আমার যেটা মনে হয়। ওরা কিছু জানে, সেফ বিজনেস, সেফ প্রপার্টি। তার কারণ হচ্ছে যে এই যে গ্রামীণ ব্যাংক সহ অনেক কিছু আছে না, বা অনেকের অনেক ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি দুয়ার আছে না, আত্মীয় স্বজন আছে না, এরা হয়তো এইটা বলতে পারেন যে ভাই, আমরা চলে গেল যাতে আমাদের এগুলো সঠিকভাবে থাকে, এই ব্যাপারে ব্যবস্থা নিতে। এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য কার কাছে বলবেন ওনারা? এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা বলবেন যেই সরকার আসবেন। কোথায় আসবেন? ক্ষমতায় আসবেন। এখন আপনার একটা কথা বলি, আপনার যেই সরকার ক্ষমতায় আসবেন, এখন ওনারা সবাই জানে যে ওনারা নির্বাচন যেন তেন ভাবে একটা নির্বাচন দিয়ে হইলেও, যদি বিএনপির সাথে যদি দেন দরবার ঠিক হয়, তাহলে বিএনপির ক্ষমতা দিয়ে চলে যাবে। আওয়ামী লীগের তো ক্ষমতা দিবে না। বা আওয়ামী লীগ যদি ক্ষমতা পায়ও, আওয়ামী লীগের ধরেন দিল, তাহলে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন হয়ে যেতে পারে,
একদম যে হবে না এটার কোনো গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারবো না। আপনার 2008 সালের নির্বাচন মনে আছে তো? 2008 সালের নির্বাচন সমস্ত কিছু বৈধ ছিল। সেনাবাহিনী চাইতে পারে যে সেফ জোন, যা আমরা যা করেছি বা যা করছি এগুলার জন্য প্লিজ আপনারা আমাদেরকে দোষারোপ করেন না, এটা আমরা ওই সময় করেছি, এটার জন্য ক্ষমা প্রার্থনা সেনাবাহিনী করতে পারে। এই হচ্ছে যে মূল কাহিনী। তাইলে আপনারা এই যে সেফ এক্সিট, অমুক সেফ এক্সিট চাচ্ছে, অমুক 5 জন সেফ এক্সিটের ঘোষণা দিচ্ছে, অমুক 5 জন আমাদেরকে না না না, কেউ আপনাদের কাছ থেকে সেফ এক্সিট চায় নাই, বা কারো কাছ থেকে চায় নাই 16 জন। আসিফ নজরুল সেফ এক্সিট চাইতে পারে, তবে কি হবে জানেন? সেফ এক্সিট, সেফ এক্সিট আসিফ নজরুল চাইবে কেন? সে তো যখন বুঝবে যে বিপদ ঘনায় আসছে, তারা তো 3 দিন আগেই পালায় যাবে। 2024 5ই আগস্ট তো মনে আছে, কে কিভাবে উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে, সেটা আপনাদেরকে আর একটা বাস্তব প্রমাণ দিই। একটু ধরে রাখেন যে বারবার সেফ এক্সিট সেফ এক্সিট বলতেছেন, সেটা হচ্ছে যে এই যে আমাদের ইয়ে আছে না, কি বলেন, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামে আছেন, আওয়ামী লীগের, নামটা ভুলে গেলাম, মনে নাই, বা বুড়ো হয়ে গেছে, বা ডায়াবেটিস টাইবেটিস আছে, ভুলে গেছে ওনার নাম কি জানি নাম। আচ্ছা, ওনাকে কিন্তু ধরছিল, সেটা ছবি ভিডিও ফুটেজ সহ আছে। ধরার 5 দিনের মাথায় উনি আবার দেশ ত্যাগ করেছিলেন। উনি দেশ ত্যাগ করেছিলেন বেলজিয়াম পাসপোর্ট দিয়ে। কেউ ধরছে? দেশ ত্যাগ করছেন বেলজিয়াম পাসপোর্ট দিয়ে। যেদিন উনি দেশ ত্যাগ করছেন তখন কিন্তু অলরেডি শেখ হাসিনা সহ সবার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়ে গেছে। তাহলে উনি বের হলেন কেমনে? পাসপোর্ট বেলজিয়াম। 5ই আগস্টের আগেও তো অনেকে বের হয়ে গেছেন, বের হয়ে গেছেন না? ভিডিও কনফারেন্সের কলগুলো শুনছেন না? যে কেউ কেউ এমনও বলতেছেন যে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকেও বলতেছেন যে একটু ফোন দিয়া এসআই সাহেবরা বলেন, গর্দব গুলা বের হয়েছে না? ওরা কি সেফ এক্সিট চাইছিল কারো কাছে? না, সবাই বের হয়ে গেছে, একজনও নাই, সব বের হয়ে গেছে। তাহলে আপনারা কিভাবে মনে করেন যে এখন যারা এই যে ক্ষমতা চালাচ্ছে তারা আপনাদের কাছে বা বিএনপির কাছে জামাতের কাছে সেফ এক্সিট? না, তারা যদি দেখে যে তাদের অবস্থান খারাপ, তারা সটকে পড়বে। এবং ডুয়েল সিটিজেনশিপ, 16 জনের ডুয়েল সিটিজেনশিপ আছে। এই ডুয়েল সিটিজেনশিপ যাদের আছে তাদের এটা থাকা অবৈধ কিছু নাই, থাকতেই পারে, শুধু তাদের নিরাপত্তার তো জায়গাই আছে, সেফ এক্সিটের জায়গা তাদের আছে। যাদের সিটিজেনশিপ বাংলাদেশি, অন্য কোনো দেশের নাই, তাদের জন্যই বিপদ আছে। তাদের ঠেকাবেন কিভাবে? আর ওই যে আমি বললাম যে 3 দেশ ছাড়া বাকি দেশগুলোতে নিরাপদ না, আসলে নিরাপদ না সেটাও কতদিন জানেন? হয়তো সর্বোচ্চ 1 মাস 1.5 মাস 2 মাস, এর বাইরে কিছুই না ভাই। কেন বলতেছি সেটাও বুঝাই দিই আপনার। 75 সালের 15ই আগস্ট, 1975 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যারা ছিলেন, জীবিত যারা ছিলেন, সবাইরে তো বিভিন্ন ভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। ওরা এখনো আছে না অনেকে জীবিত? ওদের কাউরে কি আপনারা একটা ফুলের টোকা দিতে পারছেন? পারেন নাই। তো এখন এরা বেরোয় গেলে আপনাদের 6 মাস ডিম পর্যন্ত মারবেন, এখানে কেউ কাউকে থাবড়ায় না, কিলায় না, ঘুষায় না। তার কারণে সবাই যার যার চিন্তা করে। আর যেহেতু সিভিলাইজ কান্ট্রিতে থাকে, ওগুলো হয় না। তা নাহলে বহু আগেই আপনারা পারলে পিনাকিরে পিটাই দিতে পারতেন। ঠিক আছে না? এই যে লন্ডনে এখন অন্তত 5 জন মিনিস্টার আছে, কই বিএনপির কেউ কি যে এই মিনিস্টারদের মারছে নাকি আপনাদের হেডাম খুব বেশি? না না না, বা আপনাদের হেডাম খুব বেশি, তারা কেরা মারান তো দিয়ে? কেউ মারবে না, কারণ কেউ তার নিজের পাছায় আঙ্গুল দেয় না। সুতরাং এসব ফাউলগিরা বাদ দিয়া কে যাবে কে না যাবে, যদি আটকাইতে পারেন সেটা হচ্ছে এয়ারপোর্টে হয়তো আটকাইতে পারেন, যদি তাও, যদি মনে করেন যে ওদের আটকাবে, পাবলিক আটকাবে এয়ারপোর্টে, আর তা না হইলে না। ওদের এখন মূল ধান্দা যেটা, সেফ বিজনেস, বিজনেস ঘর বাড়ি। কারণ হচ্ছে যে ওনারা যখন চলে যাবে, ইনুস কাকার কোনো কিছুই তো থাকবে না। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ টেলিকম থেকে শুরু করে যত গ্রামীণ আছে, কিছু কি থাকবে? অন্য যাদের যা আছে এগুলোর কি কিছু থাকবে? আর বাকি যাদের নাই, তারাও এত বেশি টাকা আমেরিকা ইউরোপে পাঠায় রাখছে যে ওই টাকা দিয়ে ওনারা এখান থেকে রেসিডেন্স পারমিট কেনার মতন ক্ষমতা আছে। এবং হয়তো অনেকে অলরেডি 1 বছর টাইম, হয়তো অনেকে গোল্ডেন ভিসা মিসা, সৌদি, দুবাই, উমুক তমুক সব জায়গায় তো পয়সা দিয়ে করেও ফেলতে পারে। কারণ 6 মাস থেকে 8 মাস 1 বছরের ভিতরে পয়সা হইলে ভাই বাঘের চোখও পৃথিবীর সব দেশে পাওয়া যায়, সেটাই করতে পারে। সুতরাং এই হচ্ছে যে মূল থিওরি। সুতরাং প্লিজ
ওই যে সেফ এক্সিট চাইছে অমুক, সেফ এক্সিট চাইছে তমুক, এদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য সরকার, না 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 না, কেউ কারো থেকে সেফ এক্সিট চায় না, কারণ এই মুহূর্তে যারা আছে সবাই পরিপূর্ণ 100% সেফ এক্সিটেই আছে। ওদের একটা পশম ছিঁড়ার ক্ষমতাও বাংলাদেশের গভর্নমেন্টের কারোই নেই। এবার যেই গভর্নমেন্টই আসবে আসুক, যেই গভর্নমেন্টই আসবে আসুক। আর একটা জিনিস আরো ভালো করে বুঝেন, হ্যাঁ, আমাদের সজীব ওয়াজেদ জয়, ওনার পাসপোর্ট বাতিল করার পরে কি করছে উনি? আমেরিকান পাসপোর্ট নিয়ে নিয়েছে, উনি তো এমনি রেসিডেন্সিয়াল পাসপোর্ট নিয়ে নিয়েছেন। পুতুলেরও পাসপোর্ট আছে, আমাদের রেহানা আপারও পাসপোর্ট আছে, টিউলিপ সিদ্দিকেরও পাসপোর্ট আছে, সবার পাসপোর্ট তো আছে, সবার বিদেশি পাসপোর্ট আছে। এনারা কি এখন পৃথিবীর কোন দেশে যাইতে হইলে বা ইয়ে করতে হলে সেফ এক্সিট বাংলাদেশ থেকে, ইউনুস সরকার থেকে চাইতে হবে? হবে না। তো এটা হচ্ছে যে মূল কাহিনী। সুতরাং এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ না করে কিভাবে আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এই জুলুমের হাত থেকে বাঙালিকে বাঁচাতে পারবো, সেটাই হচ্ছে যে আমাদের মূল টার্গেট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গত দুদিন থেকে বাংলাদেশের একটি বিশেষ নিউজকে বাংলাদেশের এক শ্রেণীর জোকার মাওলানারা খুব দম্ভের সহিত তার ইউটিউব পেজে এসে, ফেসবুক পেজে এসে প্রচার করছেন। তো এই খবরটি কি? খবরটি হচ্ছে যে সাম্প্রতিক বাংলাদেশের হাইকোর্ট একটি রিট পিটিশনের নিষ্পত্তি করেছেন। তো নিষ্পত্তি করা এই রিট পিটিশনটা আসলে কি? আপনারা জানেন বাংলাদেশে 1962 এর আগে মুসলমান পুরুষদের জন্য একাধিক বিয়ে করার ক্ষেত্রে কোনো রকমের রেস্ট্রিকশন ছিল না। অর্থাৎ এক বউ আছে, চাইলে আপনি আরেকটি বিয়ে করে ফেলতে পারতেন। দেশে দেশে ঘুরে ঘুরে যারা বিবাহ পাগল, তারা দেশে দেশে ঘুরে ঘুরে, যারা নারীর লোলুপ, তারা দেশে দেশে ঘুরে ঘুরে একাধিক বিয়ে করতেন। 3টা 4টা 5টাও বিয়ে করত। রংপুরে, ঢাকায়, চিটাগংয়ে, রাজশাহীতে যেখানে যেত সেখানেই একটা বিয়ে করে বসত। তো এই অবস্থা দেখে এই সামরিক শাসক আইয়ুব খুব মর্মাহত হলেন। তিনি তখন 1962 সালের পারিবারিক অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ জারি করলেন। সেই অধ্যাদেশে, মুসলিম পারিবারিক অধ্যাদেশ, সেই অধ্যাদেশের সেকশন 6-এ একটি কথা রয়েছে যে কোনো মুসলিম পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, অর্থাৎ স্ত্রী থাকা অবস্থায় যদি আরেকবার বিয়ে করতে চায়, তাহলে প্রথম স্ত্রীর পারমিশন নিতে হবে। আর প্রথম স্ত্রী যদি পারমিশন না দেয়, সেই ক্ষেত্রে একটি সালিসি কমিশন হবে। সেই সালিসি কাউন্সিল যদি পারমিশন দেয় তাহলে দ্বিতীয় বিয়ে করা যাবে, তা না হলে করা যাবে না। এখন এই সালিসি কাউন্সিল শুধু স্ত্রীর পারমিশন, সালিসি কাউন্সিল নয়। এটা কেন? অর্থাৎ স্ত্রীর পারমিশনকে পাশাপাশি সালিসি কাউন্সিল কেন রাখা হলো? ধরেন অনেক সময় দেখা গেল সম্পত্তির কারণে, সন্তানের কারণে হাজব্যান্ড এবং ওয়াইফ দুই জায়গায় আছে, কিন্তু স্ত্রী কোনো রকমের পারমিশন দিচ্ছে না, আবার স্বামীর ঘরেও আসতেছে না। সেই ক্ষেত্রে স্বামী বিয়ে করতে পারছে না, তার জীবন মানবেতর যাচ্ছে, তার বাইরের দিক ভিতরের দিক সামলাতে সামলাতে তার ব্যক্তিগত জীবন শেষ হয়ে যাচ্ছে। তো এই রকম অবস্থা একটি বিধান রাখা হয়েছে যে স্বামী যদি স্ত্রীর কাছ থেকে পারমিশনটি নিতে না পারেন, অর্থাৎ স্ত্রী যদি স্বামীর কথায় আলোচনায় যদি সন্তুষ্ট হয়ে তাকে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ পারমিশন না দেয়, তাইলে সেখানে একটি সালিসি কাউন্সিল হবে। তো সালিসি কাউন্সিলে স্বামীর পক্ষে একজন, স্ত্রীর পক্ষে একজন, দুইজন মানুষ থাকবে অন্তত পক্ষে। তারা দুইজনে আলাপ আলোচনার ভিত্তিতে যদি এই মতে একমত হয় যে স্ত্রী আর ফেরার সম্ভাবনা নেই, স্ত্রী তালাক চায় না কিন্তু স্বামীর ঘরেও ফিরতে চায় না, অথবা স্ত্রী শারীরিক মানসিকভাবে পর্যদস্ত, অসুস্থ অথবা অক্ষম, এই রকম অবস্থায় স্বামী স্ত্রীর কাছ থেকে পারমিশন না পেলেও ওই সালিসি কাউন্সিলের মাধ্যমে সেই পারমিশন নিয়ে দ্বিতীয় বিয়েটি করতে পারতেন। তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল 1971 সালে। 1971 সালে স্বাধীন হওয়ার পর সেই বিধানটি কিন্তু বাদ দেওয়া হয়নি। অর্থাৎ যে স্ত্রীর পারমিশন ব্যতিরেকে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে, এই রকম বিধানটিকে অ্যাকসেপ্ট করা হলো বাংলাদেশে 1974 সালের একটি আইনের মাধ্যমে। 1974 সালের মুসলিম পারিবারিক আইন, সেই আইনে অধ্যাদেশে সরকার যেটা করলো যে পাকিস্তানে আইয়ুব সরকারের যে
ফরমানটি ছিল, অর্থাৎ যে অর্ডিন্যান্সটি ছিল, সেই অর্ডিন্যান্সের এই পার্টিকুলার অংশটি বাংলাদেশের আইনে অ্যাডাপ্ট করে নিল। শুধু এটি না, এখানে আরো একটা বিষয় আছে, এটার সাথে আরো দুইটা বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ। একটা বিষয় হচ্ছে যে স্ত্রীকে যদি তালাক দিতে হয় তাহলে আপনি চেয়ারম্যান বরাবরে একটি নোটিশ দিতে হবে। সেই নোটিশ দেওয়ার পর 3 মাসের মধ্যে চেয়ারম্যান চেষ্টা করবে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কটা আবার জোড়া দেওয়া যায় কিনা, পুনঃস্থাপন করা যায় কিনা। 3 মাসের মধ্যে যদি চেয়ারম্যান অসমর্থ হন তাহলে এই তালাকটি কার্যকর হবে। অর্থাৎ চেয়ারম্যানের কাছে নোটিশ না দিয়ে যদি কোনো তালাক দেওয়া হয় সেই তালাকটি বৈধ তালাক হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আপনি মাঠে গরু অন্য লোকের দান খেয়ে ফেলছে, তার কথা শুনে এসে বউকে তালাক দিয়ে ফেললেন, ছেলে বাজারে হাঁস বিক্রি করে ফেলছে, বউকে এসে তালাক দিয়ে ফেললেন। এইরকম অবস্থা থেকে পরিত্রাণের জন্য, নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আইনটি করা হয়েছে যে একটি ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় নোটিশ না দিয়ে 3 মাস অতিক্রান্ত, 90 দিন অতিক্রান্ত না হলে হাজব্যান্ড তালাক দিতে পারবে না। তৃতীয় আরো একটি বিষয় এই অর্ডিন্যান্সের মাধ্যমে নিয়ে আসা হয়েছিল, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন। ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনটা মানে হচ্ছে কোনো ব্যক্তির, কোনো একটা শিশুর বাবা যদি তার দাদার আগে মারা যেত তাহলে দাদার সম্পত্তিতে পিতার অংশটি তিনি আর পেতেন না। এই 1962-তে এই মুসলিম পারিবারিক আইনে এই আইয়ুব খান কি বললেন যে দাদার আগে যদি বাবা মারা যায় আর যদি কোনো সন্তান যদি ওই ভদ্রলোকের থাকে, অর্থাৎ যে যারা ভিকটিম তারা বাবার রিপ্রেজেন্টেশন, অর্থাৎ বাবা বেঁচে থাকলে যে সম্পত্তিটা পেত, নাতিরা সেই সম্পত্তির অধিকারী হবেন। তাহলে ব্যাপারটা বোঝেন, এখানে 3টা বিষয় আসছে। একটা বিষয় হলো স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাইলে স্ত্রীর অনুমোদন অথবা সালিসি কাউন্সিলের অনুমোদন লাগবে। দ্বিতীয়ত, স্ত্রীকে তালাক দিতে গেলে স্বামীকে 3 মাস আগে নোটিশ দিতে হবে। তৃতীয়ত, মুসলিম পারিবারিক আইনে, ইসলামিক আইনে দাদার আগে যদি বাবা মারা যায় নাতিরা যে সম্পদ পেত না, সেখানে নাতিদেরকে বাবার সমপরিমাণে অধিকার দেওয়া হয়েছে, যেটাকে বলা হয়েছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন, বাংলায় বলে প্রতিনিধিত্বের নিয়ম। অর্থাৎ বাবার প্রতিনিধিত্ব করবে নাতিরা। তো এইরকম অবস্থায় এই 3টা বিষয়কে বাংলাদেশের আইনে অ্যাডাপ্ট করে নেওয়া হয়েছে। এবং নাসিমা বেগম নামে একটি মামলায় সর্বশেষ এই 21 শতাব্দীতে এসেও পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এখনো এই চেয়ারম্যানের অনুমোদনবিহীন, অর্থাৎ চেয়ারম্যানকে 90 দিনের আগে তালাকের নোটিশ না দিয়ে যদি তালাক দেওয়া হয় সেই তালাক বৈধ নয়। তার মানে এখনো পাকিস্তানের মতো শরিয়া আইনও এটাকে অ্যাকসেপ্ট করে। তো এই রকম এই 3টা বিধির মধ্যে একটা বিধি নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে সাম্প্রতিক একটি রিট হয়েছিল। সেই রিটটির কথা ছিল, মূলত রিটটি করা হয়েছিল যে এই অধিকারটাকে স্বামী যে স্ত্রীর পরামর্শ ব্যতিরেকে, অর্থাৎ স্ত্রীর পারমিশন বা শরিয়া মানে সালিসি কাউন্সিলের অনুমোদন ব্যতিরেকে তালাক দিতে পারবে না, এটাকে আরো ব্রড করার জন্য একটা রিট করা হয়েছিল। তো গত পরশুদিন বা গতকাল সেটির রায় হয়। হাইকোর্ট রায় দিয়েছে। রায়টা কি দিয়েছে? ওই রিটটি খারিজ করে দিয়েছে। অর্থাৎ আইনটি যেভাবে আছে সেভাবে রেখে কিছু অবজারভেশন দিয়ে এই রিটটি খারিজ করে দেওয়া হয়েছে। তার মানে খারিজ করে দেওয়া মানে হচ্ছে নতুন করে কোনো আইন হয়নি। আগে যে রুল ছিল, অর্থাৎ কোনো স্বামী দ্বিতীয় বিয়ে করতে গেলে স্ত্রীর পারমিশন নিতে হবে অথবা সালিসি কাউন্সিলের পারমিশন নিতে হবে, সেটা আগে যা ছিল এখনো তাই আছে। তো বাংলাদেশে পত্রিকায় এখন নিউজ যারা করে তাদের একটা বিশাল অংশ সাংবাদিক নয়, সাংঘাতিক। এই সাংঘাতিকেরা রায়টি না পড়ে, রায়টি না বোঝে এবং ওই যে ডক্ট্রিন অফ এই রিপ্রেজেন্টেশন বা মানে পারিবারিক আইনের 6 ধারাকে না বুঝে নিজেদের মতো একটি নিউজ করে ফেলছেন বেশ কয়েকটি পত্রিকায়। তাদের নিউজ হচ্ছে যে স্ত্রীর অনুমোদন ব্যতিরেকেই দ্বিতীয় বিয়ে সম্ভব। এই কথা শোনার পর আফসারি নামে একজন হুজুর, নোয়াখালীতে বাড়ি, কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গুরডা মাদ্রাসার প্রভাষক বা আরো বড় কিছু, যেটা আমার গ্রামেরই পাশে,
তিনি সেই মাদ্রাসার শিক্ষক, তিনি আসলে কি হুজুর নাকি জোকার, মাঝে মাঝে এই জিনিসটা নিয়ে আমি কিন্তু খুব একটা চিন্তার মধ্যে থাকি। তো আমি দেখি যে তার একটা বক্তৃতার ভিতরে জোকারি যে পরিমাণে থাকে, ইসলামী দর্শন, ইসলামী চেতনা সেটা কিন্তু সেই পরিমাণে থাকে না। তিনি বললেন যে মহানবীর বহু বিবাহের যে ট্রেডিশন, সেই ট্রেডিশনকে সুপ্রিম কোর্ট মুক্ত করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওনার কাপড় চোপড়ও নষ্ট হয়ে গেছিল কিনা এই আনন্দে আমি সেটা জানি না, তবে জানার কিন্তু আগ্রহটা কিন্তু আছে। আমি সময় পেলে, সুযোগ পেলে ওনাকে সেটা জিজ্ঞাসা করব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যদি এই বিধানটা রহিত করে দেয়, হুজুররা এত আনন্দ পায় কেন? হুজুরদের এত আনন্দের কারণ কি? কারণ ইসলামী শাস্ত্রে যদি আপনি যা দেখেন, ইসলামী শাস্ত্রে কোরআন শরীফে যে সূরাটিতে পুরুষ মানুষের জন্য একাধিক বিয়ের পরামর্শ, পারমিশন আছে, সেখানে বলা হয়েছে তোমাদের জন্য 2, 3 অথবা 4 জন নারীকে বৈধ করা হলো। তবে তোমরা যদি মনে করো ন্যায় বিচার করতে পারবে না, তাহলে একটিতেই যথেষ্ট। আপনি ন্যায় বিচারক, আপনি সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন, বিএনপির পক্ষে বলেন, কালকে বিএনপির পক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন। আরে মিয়া, আপনার ঈমান আকীদা এখনো পরীক্ষিত না, আপনি ন্যায় বিচারক হলেন কোত্থেকে? আল্লাহর চাইতে ন্যায় বিচারক পৃথিবীতে আর কেউ নেই। এবং এই জন্য আল্লাহ জানেন বলেই বলেছে তোমাদের জন্য সেটা রেখেছিলাম, কিন্তু তোমরা ন্যায় বিচার করতে পারবা না। ওই সূরাতেই আছে যে আল্লাহ সর্বজ্ঞ, তিনি জানেন, এবং আপনারা যে ন্যায় বিচার করতে পারবেন না সেটাও আল্লাহ জানেন। সেই জন্য ওই লোভটা আপনাদেরকে দেখাইছে। যেমন মনে করেন যে আপনাদেরকে সেই দিকের পথটা দেখাইছে, যেমন আপনাদেরকে কি বলছে, বেহেশতের কথা বলছে। আপনারা এখন বেহেশতের টিকিট তো বিক্রি করতেছেন, এই টিকিট দিয়ে কি বেহেশতে যাওয়া যাবে? আমরা কি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক পাঠাবো আপনারা ওই বেহেশতের টিকিট কেনার জন্য? মনে হয় না আপনাদের এই কথায় মানুষ বিশ্বাস করে। আপনি খেয়াল করে দেখেন, এই যে আফসার হুজুরকে বলছি, আপনার কথা বাংলাদেশে কয়জন মানুষ বিশ্বাস করে? আমরা ছোটবেলা থেকে শুনতাম যে মহরম, রবিউল আউয়াল অথবা রমজান, রমজানের ঈদ, কুরবানির ঈদ, এগুলা ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালন করা হয়েছে পৃথিবীর নানান দেশে। খেয়াল করে দেখেন শব্দটা, ধর্মীয় ভাব গাম্ভীর্য। মহানবীর সারা জীবন যদি আপনি খোঁজ করে দেখেন, তিনি যখন কোনো বক্তৃতা দিতেন, তিনি যখন জনসমক্ষে কথা বলতেন, তিনি হাসতেন না, তিনি কাঁদতেনও না, তিনি খুব ভাব গাম্ভীর্যের সহিত, আদবের সহিত মানুষের কাছে তার বক্তৃতা দিতেন। আপনি মহানবীর জীবন নিয়ে যেসব সিরাত গ্রন্থ রচিত হয়েছে, তাবারি, ইবনে ইসাক, এই দুইজন হচ্ছে মহানবীর মৃত্যুর 100 বছরের মধ্যে আরেকজন 200 বছরের মধ্যে তার বইটি লিখেছে। আল তাবারি, ইবনে ইসাক, এই দুইজনের বইটা টপ টু বটম পড়ে দেখেন, আপনি দেখবেন পরবর্তীতে তো এটার অনেক মডিফিকেশন হয়েছে, যার যার মতো মনে হয়েছে সেরকম করে সিরাত গ্রন্থ রচনা করছে, কিন্তু ওই দুটি বুক পৃথিবীতে এখনো খুবই গুরুত্বের সহিত বিচার করা হয়। সেই দুইটি বই যদি পড়েন, মহানবীর জীবদ্দশায় মহানবী যেসব বক্তৃতা দিতেন, কথা বলতেন, আচরণ করতেন, তিনি ধর্মীয় গাম্ভীর্য যে শব্দটি, সেটাকে সংরক্ষণ করেই করতেন। তিনিও হাসতেন, তিনিও কাঁদতেন, তিনিও মজা করতেন, কিন্তু সেটা এই মজলিসে বসে এই ইসলামের জলসায় করতেন না। অথচ আমাদের দেশে একজনের নাম ফয়জি, আরেকজনের নাম আফসারি। বিশেষ করে এই দুইজনকে দেখেন, ওই সিলেটেও আরো দুইজন আছে, ব্রিটানা হুজুর। এদেরকে যদি আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন, এটা কি বাংলা সিনেমাতে একটা অপ্রয়োজনীয় একটা বিষয় রাখা হতো। সব আগের বাংলা সিনেমা বা এখনেরও বাংলা সিনেমা, শুধুমাত্র আর্ট ফিল্মগুলো বাদ দিলে যে বাংলা সিনেমার মধ্যে দিলদারের মতো একটা ক্যারেক্টার রাখা হতো। ইন্ডিয়াতে জনি লিভার, এরকম একটা ক্যারেক্টার রাখা হতো, মাঝে মাঝে মানুষকে হাসাইতো। এই সিনেমার গল্প দেখতে দেখতে মানুষ একটু বোর হয়ে যাইতো, তাদেরকে হাসানোর জন্য একটা চরিত্র রাখা হতো। এই চরিত্রটি এখন ওয়াজের ভিতরে চলে এসছে। কাকে অনুকরণ করে? ওই বাংলা সিনেমাকে, ওই হিন্দি সিনেমাকে অনুকরণ করে, মিস্টার বিনকে অনুকরণ করে আমাদের
ওয়াজের ভিতরে ধর্মীয় ভাব গাম্ভীর্যের পরিবর্তে এখন চলে এসছে কৌতুক এবং হাস্যরস। তারা যে পরিমাণে কৌতুক এবং হাস্যরস করে, আমরা মৌলানাকে বলতে শুনি যে আমি মানুষও ছোট, আমার জিনিসও ছোট। খেয়াল করে দেখেন, এই যে তার জিনিস বড় নাকি ছোট, এটা জানার জন্য কিন্তু মানুষ ওয়াজে আসেনি, মানুষ ইসলাম জানতে এসছে। তো এইরকম ভাবে এইসব বর্ণনা দিতে গেলে শত শত বর্ণনা দেওয়া যাবে। কিন্তু ভাইরা, আপনাদের কাছে আমি যে জিনিসটি, খবরটি পৌঁছিয়ে দিতে চাই যে বাংলাদেশের হাইকোর্টে যে রায়টি দিয়েছে, ওই মোল্লাদের কথা, এই আধা শিক্ষিত লোকদের কথা, সব মোল্লা না, বহু মোল্লা মাওলানা আছে যাদের জ্ঞান বুদ্ধি গরিমা ইসলাম সম্পর্কে অনেক ভালো আছে, কিন্তু এই আফসারিদের মতো চটুল কথাবার্তা বলে, কৌতুক করে যারা কথাবার্তা বলে, তাদের এইসব কৌতুকে ইসলামের গাম্ভীর্য থেকে দূরে যাবেন না। এবং মনে রাখেন, এখনো আপনি বিয়ে যদি দ্বিতীয়টি করতে হয়, স্ত্রী বেঁচে থাকলে তার অনুমোদন লাগবে, অথবা আপনার কাউন্সিলের অনুমোদন লাগবে। কি কাউন্সিল? সালিশি কাউন্সিলের। তা না হলে আপনার 1 বছর পর্যন্ত জেল হতে পারে, 10,000 টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। এবং আগের স্ত্রীর যদি 5 লাখ 10 লাখ দেনমোহর বাকি থাকে, সেটাও সাথে সাথে পরিশোধ করার প্রয়োজন হবে। তাই চাঁদ দেখে হাসলে হবে না, রোজা অনেক কষ্ট। সুতরাং এই রোজার সময়ে আসছে, এইসব এই মানে না জেনে যারা কথা বলে তাদেরকে কি বলে সেটা আপনারা জানেন, এবং ইসলামে এটা হারাম করা হয়েছে যে আপনি যে বিষয় জানেন না, যে বিষয়টি পূর্ণাঙ্গভাবে জানেননি, সে বিষয় সম্পর্কে কথা বলবেন না। কিন্তু তারা বলে, কেন বলে সেটা আপনারা বুঝতে পারছেন। ভালো থাক।